গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে অনিশ দেবের লেখা গোয়েন্দা গল্প কেন্দ্র কবুতর। ছিটকে গিয়ে পড়লাম ঘরের কোনায় রাখা শৌখিন টেবিলটার উপর। মট করে ভেঙে গেল ওটার পায়া। টেবিলের ওপর থেকে কাচের গ্লাসটা মাটিতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। আবার যখন ভালো করে তাকালাম তখন আমার জিভের ডগায় নোনতার স্বাদটা স্পষ্ট হয়ে উঠল। প্রায় 6 ফুট লম্বা লোকটি পায়ে পায়ে আমার মাথার কাছে এসে দাঁড়ালো। ফ্যাঁসে গলায় বলল, আমার কাছে রিভলভারও আছে। কারণ ওর একটা ঘুষিতেই আমি সর্ষে ফুল দেখছিলাম। কোনো রকমে বললাম, কি কি চাই তোমার? যদিও মনে মনে ভালোই বুঝতে পারছিলাম যে ও কি চায়। লোকটি বলল, পাণ্ডুলিপিটা। ওই ব্যথার মধ্যেও আমার চোখে বোধহয় একটা সপ্রশ্ন দৃষ্টি ফুটে উঠেছিল। সেটা দেখে লোকটি বলল, আমার দলের চিহ্ন। বলে একটা কাগজ আমার বুক পকেট থেকে বের করে আমার হাতে দিল। কাগজটার মধ্যে লাল রং দিয়ে তোলা একটা হাতের পাঞ্জার ছাপ। ওটা দেখছিলাম। লোকটির কথায় আমার চমক ভাঙল। আমি লাল পাঞ্জা দলের কমরেড। আমি হেসে বললাম, এটা খুব উঁচু দরের অ্যাবস্ট্রাক্ট আর্ট, ঠিক ধরতে পারছি না। তবে মনে হয় ক্যালিফোর্নিয়ায় সমুদ্র তীরে সূর্যোদয়ের ছবি, তাই না? উত্তরে একটা বুট শুদ্ধ ভারী পা দড়াম করে এসে পড়ল আমার চোয়ালে। পাণ্ডুলিপিটা বের করে দাও। মনে মনে রাগ হলেও আমি নিরুপায়। বললাম, ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে। বলে ওর পেছনে আঙ্গুল নিয়ে দেখালাম। লোকটি ড্রেসিং টেবিলের দিকে তাকালো। ব্যাস, ওই একটি মুহূর্তই যথেষ্ট ছিল আমার কাছে। একটুও দেরি না করে টেবিলের ভাঙা পায়াটা তুলে নিয়ে বিদ্যুৎ গতিতে সর্বশক্তি দিয়ে বসিয়ে দিলাম ওর চোয়ালে। ফট করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে অত বড় দেহটা শটান পড়ে গেল মেঝেতে। উঠে দাঁড়িয়ে ঘরের বন্ধ দরজার দিকে তাকালাম। লোকটি ঢুকলো কোথা দিয়ে? ভালো করে দেখে শুনেও কোনো দরজা খোলা দেখলাম না। তবে কি জানালা দিয়ে ঢুকেছে? এই ভেবে এগিয়ে গেলাম জানালার কাছে। দূরে হোটেলের কার পার্কের সামনে একটা লোক দাঁড়িয়েছিল। আমাকে দেখেই ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে একটা গাড়িতে উঠে গাড়ি চালিয়ে দিল। এও কি লাল পাঞ্জার কমরেড নাকি? রহস্যের জট ক্রমশ জটিল হয়ে উঠছে দেখছি। প্রথম থেকে ভাবতে লাগলাম ঘটনাগুলো। ঘটনার শুরু সেই দিন থেকে, যেদিন অশোকের সঙ্গে আমার দেখা হয় কলকাতায়। একরকম হঠাৎই বলতে হবে। নিত্য নৈমিত্তিক একঘেয়ে জীবন থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়ার আশায় সন্ধ্যের সময় গিয়েছিলাম ময়দানে। ঠান্ডা হাওয়ায় ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা হয়েছিল অশোকের সঙ্গে। অশোক বোস, ও আমার স্কুলের বন্ধু ছিল। আরে, কাঞ্চন না? চণ্ডাশোক নিশ্চয়ই। আমিও কম অবাক হইনি। হ্যাঁ, তা কি করছিস এখন? এই দেশ ভ্রমণ বলতে পারিস, হালকা সুরে জবাব দিয়েছিলাম। আচ্ছা কাঞ্চন, আমার একটা কাজ করে দিবি? একটু আশ্চর্য হয়ে বলি, কি কাজ? খুবই সামান্য। একটা ম্যানুস্ক্রিপ্ট একজন প্রকাশকের কাছে পৌঁছে দিতে হবে। তা সেটা আমাকে করতে বলছিস কেন? জানতে চাইলাম আমি। দেখ, তোকে খুলেই বলি, বলল অশোক। তুই নিশ্চয়ই সিরাজনগর স্টেটের নাম শুনেছিস। হ্যাঁ, শুনেছি। না শুনলেও বললাম আমি। সেই সিরাজনগরের রাজা ছিলেন শুদ্ধ সত্য রায়। তিনি সিনেমার এক হিরোইনকে বিয়ে করেছিলেন। তার নাম ছিল সুলক্ষণা সেন। পরে সিরাজনগরের বিপ্লবীরা বিপ্লবের সময় রাজা রানীকে খুন করে। শোনা যায় এর পেছনে নাকি লাল পাঞ্জা নামে একটা দলের হাত ছিল। রানী সুলক্ষণা অভিনেত্রী ছিলেন বলে তার উপর বিপ্লবীদের রাগ বোধহয় বেশি ছিল। তাকে ওরা এমনভাবে পিটিয়ে মেরেছিল যে রাজবাড়ির শিরের উপর শুধু এক তাল মাংসপিণ্ড পড়েছিল। এরপর শুদ্ধ সত্য রায়ের প্রথম পক্ষের ছেলে অতলান্ত রায় রাজা হন। রানী সুলক্ষণার ব্যাপারটা তিনি জানতেন না। রাজ্যের দায়িত্ব নেওয়ার সময় রানীর মৃত্যুর খবর পান তিনি। কিন্তু কিছুদিন পর গুপ্ত ঘাতকের ভয়ে তিনি নিরুদ্দেশ হয়ে যান। পরে শোনা যায় যে তিনি নাকি নেপালে এক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কিছুদিন পর অবস্থা শান্ত হলে রণজিৎ সেন রাজ্যের দায়িত্ব নেন। কিন্তু আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠায় তিনি অর্থ সাহায্যের জন্য 2-1টি প্রদেশের কাছে গোপনে আবেদন জানান।
কিন্তু এর মধ্যে পাণ্ডুলিপিটা আসছে কোত্থেকে? এতক্ষণ পর অধৈর্য হয়ে উঠি আমি। আসছে আসছে, একটু ধৈর্য ধরে শোন বলে অশোক আবার শুরু করলো। তুই নিশ্চয়ই সুরেন্দ্র পালিতের নাম শুনেছিস? আমার উত্তরের অপেক্ষা না করেই ও বলে চলল, সুরেন্দ্র পালিত ছিলেন সিরাজনগরের রাজা শুদ্ধ সত্তর মুখ্য প্রতিনিধি। এই দিন 7 হলো তিনি মারা গেছেন। এই পালিত সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল একটু বিচিত্রভাবে। সে আজ প্রায় বছর 2 আগের কথা। সিরাজনগরে আমি গিয়েছিলাম অফিসের কাজে, সেলস রিপ্রেজেন্টেটিভ হয়ে। একদিন রাতে একটা অন্ধকার গলিতে দেখি 2 লোক একজন বৃদ্ধ লোকের ওপর চড়াও হয়েছে। রাস্তায় আর লোকজন ছিল না। আমি ছুটে গিয়ে ওদের ওপর পড়ি। তারপর আমার সেই পুরনো অভিজ্ঞতা, সামান্য পরিমাণে অবাধ শিশু 2টোকে দান করলাম বলে প্রাক্তন জেলা বক্সিং চ্যাম্পিয়ন অশোক হাতের মাসল ফুলিয়ে দেখালো। আমরা একসঙ্গেই বক্সিং শিখতাম। বললাম, তারপর আর কি? সে বৃদ্ধ ভদ্রলোক বললেন, আপনি কি জানেন আপনি আজ কার জীবন রক্ষা করলেন? আমি বললাম, না, আমি এখানে নতুন এসেছি। তিনি বললেন, আমার নাম সুরেন্দ্র পালিত। চমকে উঠলাম আমি, কারণ ওই ভদ্রলোক সম্পর্কে কানা ঘুষয়ে অনেক কথাই শুনেছিলাম সুরেন্দ্র পালিতই নাকি রাজা শুদ্ধ সত্যের পেছনে বসে সব কিছুর কলকাঠি নাড়তেন। যাগে, তিনি বললেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আমার মনে থাকবে। এরপর তিনি আমার নাম ঠিকানা নিয়ে চলে গিয়েছিলেন। এতদিন পর হঠাৎ সেদিন, এই দিন 10 আগে তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। খবরের কাগজেই দেখেছিলাম তিনি কলকাতায় আছেন। গ্রেট ইস্টার্ন হোটেলে গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তিনি ভীষণ রকম অসুস্থ। আমাকে দেখে বললেন, মিস্টার বোস, আপনার ওপর আমি খুব বড় একটা কাজের দায়িত্ব দিয়ে যেতে চাই। সিরাজনগরের রাজনীতির সমস্ত রকম খেলারই সাক্ষী ছিলাম আমি। প্রচুর গুপ্ত কথাও জানতে পেরেছিলাম। আমি আজ আমার স্মৃতি কথার পাণ্ডুলিপিটা আপনার হাতে তুলে দিতে চাই। আপনি দিল্লি যাবেন, সেখানে এক পাবলিশার্স আছে, মেহতা অ্যান্ড সন্স। তাদের হাতে আপনি এই পাণ্ডুলিপিটা সামনের মাসের মধ্যে তুলে দিলে তারা আপনাকে 15,000 টাকা দেবে। এরকমই কথা আছে। আপনি না করবেন না। মিস্টার বোস, আমি আপনার কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা শোধ দেওয়ার এই আমার শেষ সুযোগ। আপনি আমাকে নিরাশ করবেন না। কথা দিন আপনি। আমি কথা দিয়েছিলাম। তখন তিনি আমাকে একটা মোটা পাণ্ডুলিপি দেন। আমি সেটা নিয়ে আমার কাছে রাখি, কিন্তু তারপর থেকে একদম সময় করে উঠতে পারছি না। এর ওপর পরশু দিনই অফিসের কাজে একবার রাজস্থান যেতে হবে। এখন তুই এই কাজের ভারটা নিতে পারিস। 15-র মধ্যে 5,000 তুই নিস, আর আমাকে বাকিটা দিয়ে দিস। রাজি? অশোক হাসি মুখে তাকালো আমার দিকে। অশোকের কথাগুলোর মধ্যে কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছিলাম, তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বললাম, আপত্তির কি আছে? কিন্তু রণজিৎ সেন এখন কোথায়? দিল্লিতে? ঠিকই ধরেছিস, বলল অশোক। সেখানে কুমার রণজিৎ কয়েকজন বিরাট বিজনেস ম্যাগনেটের সঙ্গে কথা বলতে গেছেন, রাজ্যের অর্থ সংকট কাটিয়ে ওঠার জন্যে। কয়েকজন বিজনেসম্যান সিরাজনগরে তেলের কোম্পানি খোলার জন্য আবেদন জানিয়েছিলেন। সেই ব্যাপারেই রফা করে একটা চুক্তি হবে আর কি। ও চায় তেল আর এ চায় টাকা, বলে অশোক হাসল। আচ্ছা অশোক, রণজিৎ সেন শুদ্ধ সত্য রায়ের ঠিক কিরকম রিলেটিভ হন? কুমার রণজিৎ শুদ্ধ সত্য রায়ের শ্যালক। ওহো, আরেকটা কথা তোকে বলতেই ভুলে গিয়েছিলাম। কাঞ্চন, আমার কাছে কতগুলো চিঠি আছে। আশ্চর্যভাবেই পেয়েছিলাম ওগুলো। একবার একজন নেপালিকে আমি খুব রিস্ক নিয়ে একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলাম। কৃতজ্ঞতায় সে একটা চিঠির বান্ডিল আমাকে দিয়েছিল। হেসে বাধা দিলাম আমি। মাইরি, একটা বই লেখ তুই, যাহাদের আমি প্রাণ রক্ষা করিয়াছি। শোনি না আগে, লোকটি আমাকে যা বলল তা হলো এই যে ওই চিঠিগুলো সে একটি লোকের কাছ থেকে পায়। লোকটির পকেটে সে নাকি একটা লাল পাঞ্জার ছাপওয়ালা কাগজ দেখতে পায়। লোকটি গুরুতর অসুস্থ ছিল।
সে মারা যাওয়ার আগে শুধু বলেছিল ভীষণ দামি চিঠি এগুলো, তাই সে কৃতজ্ঞতায় এগুলো আমাকে দিচ্ছে। যা হোক, পরে আমি এক আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছি। পাণ্ডুলিপির হাতের লেখা আর চিঠির হাতের লেখা একেবারে এক। তবে কি সুরেন্দ্র পালিত এই চিঠিগুলো লিখেছেন? কিন্তু চিঠির নিচে সই আছে দিল্লির কোনো এক মিসেস সুচরিতা চৌধুরীর। অনেকগুলো চিঠি, আমি আর পড়ে দেখিনি। ওগুলো তুই নিয়ে আমায় রেহাই দিস, আর পারলে ওই সুচরিতা চৌধুরীকে চিঠিগুলো ফেরত দিয়ে দিস। এরপর আমি অশোকের সঙ্গে গিয়ে পাণ্ডুলিপি আর চিঠি নিয়ে অশোকেরই বুক করা এয়ার টিকেটে দিল্লি রওনা হই। তা এই অতি সামান্য কাজের জন্য 5,000 টাকা বা মন্দ কি? কিন্তু তখন কি জানতাম কি সাংঘাতিক বিপদ হায়নার মতো হাঁ করে বসে রয়েছে আমার জন্যে দিল্লিতেই। ঘরের জানালা দিয়ে বিষণ্ণ দৃষ্টি মেলে রাস্তার দিকে তাকিয়েছিল সুচরিতা চৌধুরী। এ জীবন আর ভালো লাগছে না। ওর মনে পড়ছিল সিরাজনগরের দিনগুলোর কথা। সেখানে সামরিক বাহিনীর অধিনায়ক ছিল অমিত চৌধুরী। ওর কথা মনে পড়লে মাঝে মাঝে এই পোড়া মনটা বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। হয়তো এ কথা সত্যি যে অমিত সুচরিতাকে ভালোবাসেনি, যন্ত্র হিসেবেই দেখেছে চিরকাল। অথচ কি যে হয়েছিল ওই 18 বছর বয়সটায়, সব ছেড়ে ছুড়ে অমিতকেই হৃদয়ের সিংহাসনে বসিয়েছিল। বিয়ের পর স্বামীর জন্য সব রকম কাজই করেছে। সে বিপ্লবের রক্তাক্ত দিনগুলি, যেদিন শেষবারের মতো আর্তনাদ করে উঠেছিল অমিত। ওর মনে পড়ল লাল পাঞ্জা দলের কথা। আজ পর্যন্ত ও সে দলের কাউকেই দেখেনি, তবে একটা কাগজ দেখেছিল অমিতের কাছে। তাতে একটা পাঞ্জার ছাপ ছিল, লাল রঙের। সেটা নিশ্চিত বিপদের ইশারা বয়ে এনেছিল। অমিতের মৃত্যুর পর যখন ও সিরাজনগর ছেড়ে স্থায়ীভাবে থাকার জন্য দিল্লির দিকে পা বাড়িয়েছিল, সেই সময় থেকে রণজিৎ সেন ডেকে পাঠিয়েছিলেন অমিত চৌধুরীর একনিষ্ঠ সাহায্যের প্রতিদান দিতে তিনি যে অক্ষম সে কথাই জানিয়েছিলেন বারবার করে। সুচরিতা লজ্জা পেয়েছিল। এরপরে ও দিল্লিতে চলে আসে। টাকার অভাব ওর ছিল না, এখনো নেই, কিন্তু একটা ব্যাপারে ও ভীষণ দুশ্চিন্তায় আছে। এই প্রসঙ্গেই ওর মনে পড়ল সুরেন্দ্র পালিতের কথা, তার স্মৃতি কথা লেখার ব্যাপারটা, ম্যানুস্ক্রিপ্টের কথা। এনো ব্যাপার বোধহয় ছিল না যা সুরেন্দ্র পালিত না জানতেন। এখন যদি ম্যানুস্ক্রিপ্টটা ছাপার অক্ষরে প্রকাশিত হয় তাহলে যে সর্বনাশ হবে তাতে কোনো সন্দেহ নেই। কুমার রণজিৎ একেবারে অথৈ জলে পড়বেন। অথৈ জলে পড়বে লাল পাঞ্জা দলের কমরেডরাও। আর হ্যাঁ, আর অসুবিধায় পড়বে সমর বর্মন। তবে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে সিরাজনগর। সমর বর্মনকে নিজের লাইনে শিল্পী বলা যেতে পারে। লোকটার সঙ্গে সুচরিতার সামনাসামনি পরিচয় নেই, কিন্তু তার সম্বন্ধে এত কথা শুনেছে যে তার চরিত্র সুচরিতার কাছে একটু অচেনা নয়। লোকটা বহুবার প্রমাণ করেছে চুরি বিদ্যা মহাবিদ্যা। এরকম নিখুঁত টাইপের হিরে চোর ও ব্ল্যাকমেলার কেউ বোধহয় কোনোদিন দেখেনি। সুরেন্দ্র পালিত বহুবার সমর বর্মনকে ধরার চেষ্টা করেছিলেন। অনেক চেষ্টার পর সফলও হয়েছিলেন। সমর বর্মন জেলে গিয়েছিলেন 3 বছরের জন্য। কিন্তু এখন, হ্যাঁ, এর মধ্যে তার মেয়াদ সম্পূর্ণ হয়ে সে বোধহয় ছাড়া পেয়ে গেছে। এই বর্মন লোকটা ছদ্মবেশ নিতে এত ওস্তাদ যে ধারণার বাইরে। এক কথায় সমর বর্মন তার লাইনে সম্রাট। সে যখন সুরেন্দ্র পালিতের হাতে ধরা পড়েছিল তখন সুরেন্দ্র পালিত নিশ্চয়ই তার স্মৃতি কথায় বর্মন সম্পর্কে অনেক কথাই লিখে গিয়েছেন, যা পুলিশ জানতে পারলে বর্মন মুশকিলে পড়বে। সিরাজনগর যে মুশকিলে পড়বে তারও কারণ আছে। কারণ কুমার রণজিতের আর্থিক অনটনের কথা বাইরের কেউই বিশেষ জানেন না। জানলে কুমার রণজিৎ সারা ভারতের কাছে ছোট হয়ে যাবেন। কিন্তু সুরেন্দ্র পালিত যদি এই সব ব্যাপারে খোলাসা করে লিখে গিয়ে থাকেন এই পাণ্ডুলিপিতে, না, পরের ব্যাপার আর ভাবতে পারছে না সুচরিতা। এখন যা অবস্থা দাঁড়িয়েছে সত্যিই সাংঘাতিক। আবার অমিতের কথা মনে পড়ল সুচরিতার। ভালোবাসা কথাটার প্রকৃত সংজ্ঞা সুচরিতা জানে না।
অনেকেই এখন ওকে পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। সুচরিতা তাতে হেসেছে, যদিও অত্যন্ত স্বাভাবিক এই ব্যাপারটা, কারণ ওর 30 বছরের সৌন্দর্য, ব্যক্তিত্ব, কটাক্ষ চেহারাকে ইত্যাদি অবহেলা করার কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। এখনও কোনো কোনো বিজ্ঞাপনের কাজে সুচরিতা নিজের অমূল্য সময় খরচ করে। নামকরা সিনেমার কাগজেও ওর ছবি মাঝে মাঝে ছাপা হয়। তবু একটা কিছুর অভাব যেন ও বুঝতে পারে। এমন সময় ফ্ল্যাটের বেল বেজে উঠল। চটপট উঠে গিয়ে দরজা খুলে দাঁড়ালো সুচরিতা। দরজায় মৃদু হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে তরুণ সান্যাল, ছিপছিপে চেহারার যুবক। চেহারায় একটা আকর্ষণ আছে, বয়স সুচরিতার চেয়ে কমই, 28 কি 29, তবু ছেলেটা ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠতে চায়। সত্যি কি বিচিত্র। ঘরে ঢুকতে ঢুকতে তরুণ বলল, সুচরিতা, একটা জরুরি খবর নিয়ে এসেছি। মানিকজি পাঠিয়েছেন আমাকে, বুঝতেই তো পারছো। দরজা বন্ধ করে সুচরিতা এসে চেয়ারে বসল। বলল, কি জরুরি খবর শুনি। মানিকজি আমাকে আজ সকালে বললেন তোমাকে একটা ফোন করে খবর দিতে। আমি ফট করে বলে দিলাম ফোন খারাপ আছে, যাতে তোমার সঙ্গে অন্তত দেখাটা হয়। তখন তিনি আমাকে পাঠালেন কুরিয়ার হিসেবে। তরুণ সান্যাল, মানিকজি প্রাসাদজি ফার্মের পার্টনার, মানিকজির প্রাইভেট সেক্রেটারি। সারাদিনে বেচারা একদম ছুটি পায় না, খালি ডিকটেশন আর টাইপ। রাবিশ, বিরক্ত গলায় বলল তরুণ। আমার আর ভালো লাগছে না সুচরিতা। কেন, বেশ তো আছো। যাকে, জরুরি কথাটা নিশ্চয়ই তোমার অজানা নয়। মুচকি হেসে জানতে চাইল সুচরিতা। ও জানে তরুণ সান্যাল বোকা নয়। তা মোটামুটি জানি বই কি, ইতস্তত করে বলল তরুণ। তুমি বরং মানিকজির কাছ থেকেই শুনে নিও। তরুণ ঈষৎ ভর্ৎসনা, কটাক্ষ, চোখের ইশারা, ব্যাস ওইটুকুই যথেষ্ট ছিল তরুণের পক্ষে। গড় গড় করে বিকলিত কণ্ঠে বলতে শুরু করল তরুণ। সুচরিতা, ব্যাপারটা সিরাজনগরের সঙ্গে, সুরেন্দ্র পালিতের সঙ্গে কানেক্টেড। অশোক বোস নামে এক ভদ্রলোক দিল্লি আসছেন আগামীকাল। সুরেন্দ্র পালিতের স্মৃতিকথার পাণ্ডুলিপিটা তার কাছেই আছে। তিনি সেটা এখানকার কোনো এক পাবলিশার্সের কাছে পৌঁছে দেবেন। তুমি তো বুঝতেই পারছো, ওই পাণ্ডুলিপি এখন ছেপে বেরোলে সর্বনাশ হবে। সেই জন্যেই মানিকজি আর প্রাসাদজি খুব আপসেট হয়ে পড়েছে। তোমার মনে আছে গত বছর মিস্টার পালিত একবার কবুতরে এসেছিলেন কিছু গোপন ব্যাপার আলোচনা করবার জন্যে? হ্যাঁ, মনে আছে, উত্তর দিল সুচরিতা। কবুতর? প্রাসাদজির বাগান বাড়ি, শহরতলিতে বিরাট জায়গা নিয়ে তৈরি এই কবুতর। মাঝে মাঝে গোপন মিটিং থাকলে প্রাসাদজি ওই কবুতরকেই ব্যবহার করেন। এবারও সেই তেলের ব্যাপারটা, টাকার ব্যাপারটা আলোচনার জন্য একটা ঘরোয়া মিটিংয়ে ডাকা হয়েছে ওই কবুতরে। এবারের মিটিংয়ের আলোচনার বিষয়বস্তু কিন্তু অন্য। কুমার রণজিৎ আসছেন, মানিকজি তোমাকেও ওই মিটিংয়ে থাকতে বলেছেন। আর তরুণকে ইতস্তত করতে দেখে সুচরিতা হাসল, বলল, শ্রী অশোক বসু আশা করি ওই মিটিংয়ে আসছেন? না, এখনও বোধহয় তাকে বলা হয়নি। আগামীকাল তিনি এসে হোটেল কন্টিনেন্টালে উঠছেন, তারপর নিশ্চয়ই বলা হবে। ও, এবার বুঝেছি। ব্যঙ্গের হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে সুচরিতা বলল, তাহলে কবুতরে গিয়ে আমাকে ওই ভদ্রলোককে কবজা করতে হবে, যাতে তিনি আমার ছলা কলায় মুগ্ধ হয়ে ওই ম্যানুস্ক্রিপ্ট পাবলিশার্সের কাছে না দেন। বুঝতেই তো পারছো সুচরিতা, এতে তোমারও স্বার্থ আছে। তুমি কি চাও যে ওই ম্যানুস্ক্রিপ্ট ছেপে বেরোক? দেখো তরুণ, সত্যি কথা বলতে গেলে আমি তা চাই না, কিন্তু তা বলে মনের দ্বিধাকে কাটিয়ে উঠতে না পারলে সুচরিতা বলল, যাকগে, আমি সোজাসুজি মানিকজিকেই আমার মত জানাবো। আচ্ছা সুচরিতা, একটা কাজ করলে হয় না? কি? অবাক হয়ে তরুণের মুখের দিকে তাকালো সুচরিতা। পাণ্ডুলিপি সম্বন্ধে তরুণ বোধহয় নতুন কিছু বলবে। চলো না, আমরা দুজনে একটু বেরিয়ে আসি। মানিকজিকে গিয়ে বললেই হবে যে আমি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিলাম।
না তরুণ, আমার ঠিক মুড নেই। তাছাড়া সময় কোথায়? সময় তোমার আর কোনোদিনই হবে না। কবে তোমার মতো পাল্টাবো বলতে পারো সুচরিতা? আচ্ছা তরুণ, গতকাল চাঁদনি চকের কাছে তোমাকে একটি মেয়ের সঙ্গে দেখলাম। ওই মেয়েটি কে? মুহূর্তের মধ্যে তরুণ সান্যালের মুখের রং পাল্টে গেল। আমতা আমতা করে বলল, ও কিছু নয়। তুমি কি জানো না সুচরিতা, ভালো আমি তোমাকেই বাসি। মনে মনে হাসল সুচরিতা। এই ধরনের লোকদের দেখলে ওর রাগ হয়। এই জন্যেই আজকাল ওর আর কিছুই ভালো লাগছে না। চারপাশে সব স্তাবকের দল স্বার্থ সিদ্ধির জন্য দিন রাত প্রশংসা করে চলেছে। মুখে বলল, তরুণ তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। তারপর শোয়ার ঘরের দিকে পা বাড়ালো ও। তরুণ সান্যাল হতাশভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ঘর ছেড়ে যাওয়ার সময় দরজাটা টেনে বন্ধ করে দিয়ে গেল। সুচরিতা শুয়ে শুয়ে ভাবছিল অমিতের কথা। সুরেন্দ্র পালিতের পাণ্ডুলিপি যদি ছাপা হয় তবে কি ও বিপদে পড়বে, অথবা অমিত চৌধুরীর চরিত্রে দাগ পড়বে? না, কিছু ভাবতে পারছে না সুচরিতা। এছাড়াও কানাঘুষোয় ও আজ পেয়েছে যে সমর বর্মন নাকি ওই দিনের মিটিংয়ে হাজির থাকছে। কারণটা ঠিক পুরোপুরি জানে না সুচরিতা, তবে শুনেছিল যে গত বছরের মিটিংয়ে সুরেন্দ্র পালিত অন্য উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। রানী সুলক্ষণার গলায় যে হীরের নেকলেস ছিল সেটা কোনো রকমে সরিয়ে সুরেন্দ্র পালিত এত দূরে এসে এই কবুতরেই লুকিয়ে রেখেছিলেন ওই মিটিংয়ের দিনই, অথচ সেই নেকলেস চুরির দায় চাপিয়ে দিয়েছিলেন সমর বর্মনের ঘাড়ে। সত্যিই সাংঘাতিক কুটবুদ্ধির লোক ছিলেন এই সুরেন্দ্র পালিত। সুরেন্দ্র পালিত চলে যাওয়ার কিছুদিন পর কবুতরের মালি লাইব্রেরি ঘরে একজন লোকের মৃতদেহ পায়। মৃত লোকটির পকেটে লাল পাঞ্জা দলের প্রতীক চিহ্ন পাওয়া গিয়েছিল। তার মানে হীরের নেকলেসটার কথা সবাই জানে। আগামী মিটিংয়ে বর্মন যদি কারো ছদ্মবেশে আসে তবে? না, এই অশোক বোস নামের ভদ্রলোকটির সঙ্গে একবার দেখা হওয়া দরকার, এবং কালই। লোকটির অচেতন দেহটা নিয়ে কি করব তাই ভাবছিলাম। এমন সময় ঢুকলো ইব্রাহিম হোটেল কন্টিনেন্টালের বেয়ারা। ওই আমার ঘর অ্যাটেন্ড করে। ও ঘরে ঢুকে অত্যন্ত অবাক হয়ে গেল। বলল, স্যার এ কি কাণ্ড? আমি কেটে যাওয়া ঠোঁটের কোনাটা রুমাল দিয়ে মুছে নিচ্ছিলাম। বললাম, তুমি এসেছো ভালোই হয়েছে। আমি আর একটু হলে একে জানালা দিয়ে ফেলে দিতাম। একে নিয়ে গিয়ে হোটেলের বাইরে ছুঁড়ে ফেলে দাও। ইব্রাহিম চায়ের কাপ টেবিলে নামিয়ে রেখে লোকটির উপর হয়ে পড়ে থাকা দেহটিকে চিৎ করে দিল। আমি আয়নায় দেখছিলাম কতখানি আহত হয়েছি। হঠাৎ আয়নাতেই লক্ষ্য করলাম ইব্রাহিম লোকটিকে দেখে খুব অবাক হয়ে গেছে। কে জানে, হয়তো আমার দেখার ভুল। একটু পরেই লোকটিকে কোথায় যেন রেখে ইব্রাহিম আমার ঘরে ফিরে এলো। এসে ঘর পরিষ্কার করতে শুরু করলো। ঘর সাফসুতরো হয়ে গেলে ওকে 5টা টাকা দিলাম। ও চলে গেল। হাত ঘড়ির দিকে তাকালাম, সন্ধে 6টা। দারুণ কৌতূহল হচ্ছে ওই পাণ্ডুলিপি আর চিঠিগুলো নিয়ে। আজ পড়ব কাল পড়ব করেও সময় করে উঠতে পারিনি। এখন হাত মুখ ধুয়ে দরজা বন্ধ করে সুটকেস খুললাম। 2টো প্যাকেটে বের করলাম। প্রথমে চিঠির বান্ডিলটা ধরলাম। 2-একটা চিঠি উল্টে পাল্টে দেখলাম। নিছকে প্রেমপত্র, আনন্দ আর উচ্ছ্বাসে ভরা। লেখিকা মিসেস সুচরিতা চৌধুরী। আর চিঠির ওপরে কোনো নাম উল্লেখ করে সম্বোধন নেই, শুধু মাই ডিয়ার দিয়ে শুরু। তবে একটা বিশেষ চিঠির মধ্যে একটা বাড়ির নামের উল্লেখ করা হয়েছে। কবুতর থেকে চিঠিটা লেখা হয়েছে, আর চিঠির ওপরে দিল্লি শব্দটি লেখা আছে। তার মানে দিল্লিরই কবুতর নামের কোনো বাড়ি থেকে চিঠিটা লেখা। কেউ কি এই চিঠিগুলো নিয়ে সুচরিতা চৌধুরীকে ব্ল্যাকমেল করেছিল? সেই জন্যেই কি এই চিঠিগুলো দামি বলেছিল নেপালিটি? যাকে যার চিঠি তার দেখা যদি পাই তবে এ ভার থেকে মুক্ত হওয়া যাবে। বলা যায় না, ভদ্রমহিলা হয়তো আতঙ্কে পাগল হয়ে নিশিদিন কোনো ব্ল্যাকমেলারের অপেক্ষা করছেন। চিঠিগুলো রেখে পাণ্ডুলিপিটা নিয়ে পড়লাম। প্রথম থেকে পড়তে শুরু করলাম। সাধারণ সব ধরনের স্মৃতিকথা, সিরাজনগর সম্বন্ধে নানা তথ্য লেখা। পড়তে পড়তে এক জায়গায় সমর বর্মনের কথা পেলাম। পাণ্ডুলিপিতে লেখা আছে,
মানুষ ছদ্মবেশ নিয়ে সর্বাঙ্গে পরিবর্তন আনতে পারে, কিন্তু কানের পরিবর্তন আনা সম্ভব নয়। তার মানে সমর বর্মনের কানে কি কোনো বিশেষত্ব আছে, নাকি এটা নিছক কল্পনা? পাণ্ডুলিপিটা প্রায় ঘন্টা 2 পর শেষ করলাম। এমন সময় ঘরের দরজায় নক করার শব্দ শোনা গেল। পাণ্ডুলিপি আর চিঠির বান্ডিলটা ড্রেসিং টেবিলের উপর রেখে উঠে গিয়ে দরজা খুললাম। দেখি ইব্রাহিম দাঁড়িয়ে, ওর হাতের ট্রেতে সাজানো ডিনার। ও ট্রেটা এনে টেবিলের উপর রাখল। হঠাৎ লক্ষ্য করলাম ওর চোখের দৃষ্টি ড্রেসিং টেবিলের উপর। আমার দেখার ভুল? ও খাবার রেখে ঘর ছেড়ে চলে গেল। তাহলে কি? খাওয়া দাওয়া সেরে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। অবশ্য তার আগে চিঠির বান্ডিলটা সুটকেসে বন্ধ করে রাখলাম, আর পাণ্ডুলিপিটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে ঘরের ভেতরে কারো চলাফেরার শব্দে ঘুম ভেঙে গেল। সামান্য চোখ খুলে তাকিয়ে দেখি ঘরের জানালাটা নেই। শুনতে অবাক লাগলেও ঠিক তাই। জানালার জায়গাটা জমাট অন্ধকারে ঢাকা। হঠাৎ সেই জমাট অন্ধকারটা নড়ে উঠল। জানালাটা আবার দেখা গেল। ছায়ামূর্তিটা ক্রমশ ড্রেসিং টেবিলের দিকে এগোতে লাগলো। আমি চুপি চুপি উঠে গিয়ে এক লাফে ঘরের বাতিটা জ্বেলে দিলাম। যে লোকটি হতভম্ব হয়ে চমকে ফিরে তাকালো, তার হাতে একটা ছুরি ঝিকিয়ে উঠল। লোকটি আর কেউ নয়, স্বয়ং ইব্রাহিম। আমাকে আলো জ্বালতে দেখি ও তীর বেগে আমার দিকে ছুটে এলো। আমার চোখ ছিল ওর হাতের দিকে। নিমেষের মধ্যে 2 হাতে ওর ডান হাতের কবজি চেপে ধরলাম। দুজনেই মাটিতে গড়াগড়ি খেতে লাগলাম। আমার ঝাঁকুনিতে ইব্রাহিমের হাতের ছুরি পড়ে গেল মাটিতে। তারপর কেন জানি না হঠাৎই নিজেকে ছাড়িয়ে দৌড়লো জানালার দিকে এবং মুহূর্তের মধ্যেই জানালা পথে সটকে পড়ল। ইব্রাহিমের পিছু নিয়ে লাভ নেই, জেনে সে চেষ্টা আর করলাম না। এগিয়ে এসে ছুরিটা তুলে নিলাম। সাধারণ ছুরি একটা, কিন্তু বাটের ওপর একটা হাতের পাঞ্জা খোদাই করে আঁকা। এখানেও লাল পাঞ্জা। ইব্রাহিমও লালপাঞ্জা দলের কমরেড। তাই হয়তো গতকাল বিকেলের অচেতন লোকটিকে দেখে ও একটু অবাক হয়েছিল। তাড়াতাড়ি গিয়ে সুটকেসটা খুললাম। সর্বনাশ, চিঠির বান্ডিলটা অদৃশ্য হয়েছে। তবু ভালো যে পাণ্ডুলিপিটা বালিশের নিচে রেখে শুয়েছিলাম। কিছুক্ষণ পর আবার আলো নিভিয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। বুঝতে পেরেছিলাম যে এই রাতে চেঁচামেচি করে কোনো ফল হবে না, কারণ ইব্রাহিম নিশ্চয়ই আর কন্টিনেন্টালের চত্বরে বসে নেই। ভোরবেলা ঘুম ভেঙে উঠেই প্রথমে গেলাম ম্যানেজারের ঘরে। আমাকে দেখেই তিনি বললেন, মিস্টার বোস, অশোকের নামেই হোটেলে ঘর বুক করেছিলাম আমি। শুনলাম আপনার ঘরে নাকি গত রাতে চোর এসেছিল। আমি বললাম, না তো, ইব্রাহিম কি একটা জরুরি খবর দিতে ভুলে গিয়েছিল বলে রাত 2টোর সময় খবরটা দিতে এসেছিল একবার। কি খবর? ব্যগ্র হয়ে উঠলেন ম্যানেজার। ইব্রাহিমের স্বাদের নেমন্তন্ন করতে এসেছিল। যাওয়ার সময় ও তাড়াতাড়িতে ওর ছুরিটা নিয়ে যেতে ভুলে গেছে। আপনি কাইন্ডলি ওকে এটা দিয়ে দেবেন বলে পাশ পকেট থেকে ইব্রাহিমের অস্ত্রটা বের করে ম্যানেজার সাহেবকে দিলাম। এটা যে সত্যি সত্যি একটা ছুরি দেখছি, আটকে উঠলেন ম্যানেজার। না, দাঁত খোঁচানোর কাঠি, মনে মনে বললাম আমি। মুখে বললাম, ইব্রাহিম আশা করি হোটেলে আর নেই। না, পালিয়েছে, সঙ্গে সঙ্গে জানালেন তিনি। চুরি অবশ্য তেমন কিছু যায়নি, তবু খবরটা দিয়ে রাখা ভালো, বললাম আমি। এক বান্ডিল চিঠি নিয়ে গেছে ইব্রাহিম। বোধহয় কোনো নামকরা লোকের হাতে নিজের লেখা এক অমূল্য পাণ্ডুলিপি মনে করেছে ওটাকে। বিবিকে শাদিতে উপহার দেবে হয়তো। চেয়ার ঠেলে উঠলাম আমি। এমন সময় ম্যানেজার আমতা আমতা করে প্রশ্ন করলেন, মিস্টার বোস, আপনি কি আমাদের হোটেলে আর থাকবেন? তার মানে? যেতে গিয়েও ঘুরে তাকালাম আমি। না, এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। ও, এসে ফেললাম আমি। আপনি শুদ্ধ সবকটা বেয়ারাও যদি আমার ঘরে চুরি করতে ঢোকেন, তবু আমি এই হোটেল ছাড়ছি না। আন্ডারস্ট্যান্ড?
ম্যানেজারকে উত্তর দেওয়ার কোনো সুযোগ না দিয়েই ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ওপরে ঘরে গিয়ে ব্রেকফাস্ট সবে শেষ করেছি, এমন সময় ফোন বেজে উঠল। অনিচ্ছা সত্ত্বেও রিসিভার তুলে নিলাম। হ্যালো স্যার, ডেস্ক ক্লার্কের কণ্ঠস্বর ভেসে এলো। এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কি নাম? অবাক হয়ে জানতে চাইলাম আমি। মিস্টার। মিনিট খানেক নীরবতার পর আবার গলা শোনা গেল। স্যার, আমি ভদ্রলোকের কার্ড আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। ফোন নামিয়ে রাখার পর একটু পরেই দরজায় নক করার শব্দ পেলাম। দরজা খুলতেই একজন বেয়ারা একটা কার্ড আমার হাতে দিল। তাতে লেখা শ্রী নরসিংহ দত্ত রায় সেন চৌধুরী, বার অ্যাট ল। ডেস্ক ক্লার্কের নীরবতার কারণ এখন বুঝতে পারলাম না। যা হোক, মনে মনে নরসিংহবাবুর বাবাকে ছেলের নামকরণের জন্য কয়েক হাজার ধন্যবাদ জানিয়ে বেয়ারাটিকে বললাম, বাবুকে ডেকে দাও, আমি দেখা করব। একটু পরেই যিনি ঘরে প্রবেশ করলেন তাকে এক কথায় জলহস্তির ছানা বলা যায়। আমি তাড়াতাড়ি বললাম, আসুন আসুন। একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে তিনি বললেন, আমার নাম। যত তাড়াতাড়ি সম্ভব বাধা দিলাম আমি, প্লিজ আর বলার প্রয়োজন নেই। কার্ড পরেই মাথা ঘুরছে, তার ওপর আবার বললে হয়তো হার্ট ফেল করব। ভদ্রলোক একটু হাসলেন, বললেন, যদি ভুল না আমার হয়ে থাকে তবে বোধহয় অশোক বোস আপনি। আমি মৃদু হেসে ঘাড় নেড়ে সম্মতি জানালাম। বললাম, আপনাকে তো ঠিক চিনলাম না। লয়ালিস্টদের তরফ থেকে আমি আসছি। শুনেছি আপনার কাছে সুরেন্দ্র পালিতের স্মৃতিকথার ম্যানুস্ক্রিপ্টটা আছে। ঠিকই শুনেছেন, জানালাম আমি। ওর কথা বলার ভঙ্গিতে ক্রমশ অবাক হচ্ছিলাম। চাই না আমরা যে পাণ্ডুলিপিটা ছাপা হোক এখন। কুমার রণজিৎ চাইবেন না সেটা। আপনি আশা করি রাখবেন কথা আমাদের, এবং প্রকাশ এখন পাণ্ডুলিপিটা করবেন না। মোটেই না, মোটেই না। বরং আজকালের মধ্যে আমি মেহতা অ্যান্ড সন্সের হাতে পাণ্ডুলিপিটা তুলে দিচ্ছি, নির্বিকারভাবে জানালাম আমি। করতে এটা পারেন না আপনি, এতে বিপদ হবে অনেক। আমি কথা দিয়েছি। আপনি তাহলে শুনবেন না আমাদের অনুরোধ? এই শেষ কথা আপনার তাহলে? আমি নিরুপায়। বেশ, উঠে দাঁড়ালেন শ্রী নরসিংহ। জানি, অন্য আমরা উপায়। আমরা এটা ছাপানোর ব্যাপারটা করবই যেভাবে হোক বন্ধ। নমস্কার। শ্রী নরসিংহ থপথপ করে বিদায় নিলেন। আমি চিন্তায় পড়ে গেলাম। অন্য উপায় মানে? ইব্রাহিমের মতোই কাউকে তিনি ব্যবহার করবেন নাকি? প্রায় ঘণ্টাখানেক ডুবে রইলাম নানান চিন্তায়। হঠাৎই সমস্ত চিন্তা ছিন্ন ভিন্ন করে ফোন বেজে উঠল। চিন্তিত হলাম, এ আবার কে ফোন করলো? এগিয়ে গিয়ে রিসিভার তুলে নিলাম। হ্যালো, মিস্টার অশোক বোস আপনি? মেহতা অ্যান্ড সন্সের শ্রী জগদীশ কিশোর মেহতা। ও, কি ব্যাপার? ভীষণ অবাক হলাম আমি। মিস্টার বোস, ম্যানুস্ক্রিপ্টটা কি আপনি আজ দেবেন? হ্যাঁ, আমি একটু পরে গিয়ে দিয়ে আসবো। ভাবলাম ঝামেলা চুকিয়ে দেওয়াই ভালো। পাগল হয়েছেন আপনি? আমি ডেফিনেটলি বলতে পারি ওই ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে আপনি কোনোদিনই আমাদের অফিসে সুস্থ অবস্থায় পৌঁছতে পারবেন না। তাহলে আমি বরং গজানন শিকদার নামে আমার এক অতি বিশ্বস্ত কর্মচারীকে পাঠাচ্ছি। আপনি ম্যানুস্ক্রিপ্টের মতো একটা নকল প্যাকেট তৈরি করে হোটেলের কাস্টডিতে জমা দিন, তাহলে সবার নজর ওই দিকেই থাকবে। আর বাই দ্যাট টাইম 15,000 টাকার একটা চেক দিয়ে আমি গজানন শিকদারকে আপনার ওখানে পাঠাচ্ছি। আপনি ওর হাতে সুরেন্দ্র পালিতের ম্যানুস্ক্রিপ্টটা দিয়ে দিবেন। আচ্ছা, রাখছি। আজ এই পর্যন্তই। পড়ছিলাম অনিশদেবের লেখা গোয়েন্দা গল্প কেন্দ্র কবুতর। আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।